দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকে শিরোনামগুলো। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আলমুদ্দিন। আজকে আমাদের আলোচনা নারীর অর্থনৈতিক ক্ষমতায়নকে ঘিরে। আপনারা জানেন নানা ক্ষেত্রে নারীরা পিছিয়ে রয়েছেন, সেটা তাদের সামাজিক অবস্থানের ক্ষেত্রে হোক, অর্থনৈতিক ক্ষেত্রে হোক। কিভাবে তাদের ক্ষমতায়ন করা যায়, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে, সে নিয়ে আমরা কথা বলতে চাই। দুজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন তপতি সাহা, তিনি প্রোগ্রাম ম্যানেজার ইউএন ওমেন বাংলাদেশ, এবং আছেন অসীম কর্মকার, তিনি কোঅর্ডিনেটর ইউএন ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই তপতি সাহা, আপনার কাছে আসতে চাই। নারীর ক্ষমতায়ন এবং বিশেষত অর্থনৈতিক ক্ষমতায়ন বলতে আসলে আমরা কি বুঝছি, এবং এই ক্ষেত্রে বাংলাদেশের আজকের দিনের অবস্থানটা কি? ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল 24-এর মাধ্যমে সকল দর্শক শ্রোতাকেও ইউএন ওমেনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা। আপনি যে প্রশ্নটি করেছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশের জন্য এবং বৈশ্বিক প্রেক্ষাপটেও। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং বিশেষ সার্বিক ক্ষমতায়ন, যেটা আমরা বলি যে ক্ষমতায়ন একটি ইতিবাচক শব্দ, নারীর নেতৃত্ব এবং বিভিন্ন সুযোগে তার সম অধিকার, বিশেষ করে তার জীবনের ওপরে পূর্ণ নিয়ন্ত্রণ, সেটাকে আমরা ক্ষমতায়ন হিসাবে দেখি। কিন্তু যদি ওভারঅল ক্ষমতায়ন থেকে আমি অর্থনৈতিক ক্ষমতায়নে আসি, তাহলে অর্থনৈতিক ক্ষমতায়ন নারীর সামগ্রিক ক্ষমতায়নের পূর্ব শর্ত, এবং অর্থনৈতিক ক্ষমতায়নটা তার আর্থিক, তার আয়ের উপরে নিয়ন্ত্রণ থাকা, তার জন্য একটি সুশোভন কর্মসংস্থান তৈরি করা, এবং শুধুমাত্র আয় করলে হবে না, সেই অর্থনৈতিক তার আয়ের ওপরে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এগুলো সম্মিলিত একটি অবস্থানকে আমরা অর্থনৈতিক ক্ষমতায়ন বলে থাকি। এক্ষেত্রে বাংলাদেশের অবস্থানটা কীরকম এই মুহূর্তে? বাংলাদেশ অবশ্যই নারীর ক্ষমতায়নের দিক থেকে অনেক ক্ষেত্রে এগিয়েছে। আমরা জানি পরিসংখ্যান বলে, তারপরে বৈশ্বিক যে পরিসংখ্যান আছে, বাংলাদেশ অনেক বছর ধরে, এমনকি দক্ষিণ এশিয়াতেও জেন্ডার সমতার যে সূচক আছে, সেই সূচকের ক্ষেত্রে কিন্তু অনেকখানি এগিয়ে আছে। কিন্তু বিশেষ করে আজকে যেহেতু আমরা অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে কিন্তু সূচকটি অনেক পিছনের দিকে বাংলাদেশের নারীদের ক্ষেত্রে। এবং বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরোর একটি হিসেব অনুযায়ী 2024-এ দেখা গেছে যে এখানে লেবার ফোর্স পার্টিসিপেশন, যে শ্রমশক্তির যে হার, নারী শ্রমশক্তির যে হার, সেখানে 43% দেখানো হয়েছে। এই 43% কিন্তু শুনতে খুব ভালো, একটা প্রায় অর্ধেকের কাছাকাছি। কিন্তু এখানে একটি বিষয় আছে যে 43% এর মধ্যে আবার প্রায় 90% নারী অনানুষ্ঠানিক ক্ষেত্রে কর্মরত। সুতরাং নারী যখন বিভিন্ন রকম ইনফর্মাল সেক্টরে কর্মরত থাকে, তখন কিন্তু অনেকগুলো বিষয় থাকে, তার আয়, তার অর্থনৈতিক যে সূচকগুলো থাকে, তার বিভিন্ন ক্ষেত্রে যে সুবিধা প্রাপ্তির বিষয়গুলো থাকে, সেগুলো থেকে কিন্তু সে অনেক দূরে অবস্থান করে। সুতরাং আমরা যখন পরিসংখ্যানগত একটা হিসাব দেখি যে 43% নারী বাংলাদেশের শ্রমশক্তিতে আছে, কিন্তু এর পাশাপাশি আমাদেরকে দেখতে হয় যে তারা ঠিক কোথায় আছে, কোন সেক্টরে তারা কাজ করছে। সুতরাং দুটো দিকই আমাদেরকে বিবেচনা করতে হয়। একদিকে তো আমাদের গার্মেন্টসগুলোতে নারীদের ব্যাপক সংখ্যায় উপস্থিতি আমরা দেখি, সেখানে তারা কাজ করছেন। চাকরির ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে নারীদের এগিয়ে আসতে দেখা যায়। কিন্তু যে কথাটি আপনি একটু আগে বলছিলেন যে তারা আয় করছেন, কিন্তু সেই আয়ের উপর তাদের আসলে নিয়ন্ত্রণ আছে কিনা, পরিবারের পর্যায়ে গিয়ে ধরুন স্বামী স্ত্রী দুজনেই চাকরি করছেন, দেখা যাচ্ছে স্ত্রীর আয়ের একটা বড় অংশ বা পুরোটাই স্বামী নিয়ে যাচ্ছেন, তার ইচ্ছে অনুযায়ী ব্যয় হচ্ছে। এই ক্ষেত্রে আসলে কি অবস্থায় আছি আমরা? হ্যাঁ, সেটাই আমি বলেছিলাম যে ক্ষমতায়ন তো শুধুমাত্র আমি ইনকাম করছি সেটা না, সেটার উপরে সেটা খরচ করার অধিকার আছে কি না, এবং আমি কিভাবে খরচ করব সে বিষয়ে আমি সিদ্ধান্ত নিতে পারছি কি না, এরকম অনেকগুলো সূচক আছে। এবং বাংলাদেশে দেখা যায় যে ব্যাংক অ্যাকাউন্ট হিসাব খোলার ক্ষেত্রেও কিন্তু নারীদের সংখ্যাটা খুব একটা আশাব্যঞ্জক নয়। এটি আরেকটি ইন্ডিকেটর এখানে আছে। সেই কারণেই যখন নারী অর্থনৈতিক ক্ষমতায়নের কথা আমরা বলি এবং ইনকামের কথা বলি,
তার সেই ইনকামের উপরে পূর্ণ অধিকারটি থাকতে হবে, যেটির ক্ষেত্রে বাংলাদেশ এখনও পিছিয়ে আছে। এবং এটি শুধুমাত্র আমাদের গার্মেন্টসের নারীরা নয়, এটা বিভিন্ন সেক্টরে আমরা অনেক ধরনের তথ্য উপাত্ত থেকে আমরা দেখেছি যে নারীদের আয়ের উপরে তার পূর্ণ নিয়ন্ত্রণটি এখনও প্রতিষ্ঠা হয়নি। এবং শুধুমাত্র নিয়ন্ত্রণ না, তারা কিন্তু তাদের যে ব্যাংক হিসাব খোলা, তারপরে একটি জমি যদি তারা ক্রয় করেন, সেই জমি ক্রয়ের ওপরে তার কেনাবেচার অধিকার আইনগতভাবে আছে যদি সে ক্রয় করে। কিন্তু এখানে তো উত্তরাধিকারও একটি বিষয় আছে, যেখানে আমাদের একটি বড় বৈষম্য এখনও থেকে গেছে। সুতরাং অর্থনৈতিক ক্ষমতায়নের সাথে এই বিষয়গুলো কিন্তু অনেক কিছুই জড়িত আছে। জি, ধন্যবাদ। জনাব অসীম কর্মকার, আপনার কাছে আসি এ পর্যায়ে। এই যে নানান ধরনের সমস্যার কথা আমরা বলছি নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে, যদিও শ্রম বাজারে তারা একটা বড় সংখ্যায় আছেন, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আসলে তাদের অর্থনৈতিক সক্ষমতার উপরেও হয়তো তাদের নিয়ন্ত্রণ নেই, তাদের সম্পদের উপর তাদের সেভাবে নিয়ন্ত্রণ নেই। আপনার মূল্যায়নটা কি বাংলাদেশের এই মুহূর্তে নারীর ক্ষমতায়নের পর্যায়ের ব্যাপারে? আজকের এই মুক্তবাক অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল 24 এর সম্মানিত সঞ্চালক, আপনাকে উইং প্রকল্পের পক্ষ থেকে অনেক অভিনন্দন। আপনারা অবগত আছেন, নেদারল্যান্ডস এম্বাসির সহায়তায় ইউএন ওমেন, ইউএনডিপি এবং ইউএনসিডিএফ এই 3টি ইউএন এজেন্সি এই উইং প্রকল্পটি বাস্তবায়ন করছে। এটি একটি ফ্ল্যাগশিপ প্রজেক্ট। বিশেষ করে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য এই প্রকল্পটি বাংলাদেশে নিবিড়ভাবে কাজ করে আসছে। বাংলাদেশের 5টি জেলা মানিকগঞ্জ, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুড়িগ্রাম এবং যশোর, এই 5টি জেলায় নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য উইং প্রকল্প, ওমেন্স এম্পাওয়ারমেন্ট ফর ইনক্লুসিভ গ্রোথ, সংক্ষিপ্ত নাম উইং প্রকল্প, কাজ করে আসছে। এই নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন শীর্ষক অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য প্রথমেই আমি চ্যানেল 24 কর্তৃপক্ষ এবং সম্মানিত সঞ্চালককে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যে কথাটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন তার সূত্র ধরে বলছি, আমাদের দেশের নারীরা মূলত আনপেইড কেয়ার এ জাতীয় কাজকর্মে বেশি সম্পৃক্ত। যেমন রান্নাবান্না করা, গৃহস্থালী কাজকর্ম করা, বাচ্চাদের সেবা শুশ্রূষা, বাচ্চাদের লালন পালন করা, পরিবারের বয়স্ক সদস্যদের সেবা শুশ্রূষা করা, রোগীদের সেবা শুশ্রূষা করা, ঘর গৃহস্থালীর বিছানাপত্র, বাসবাবপত্র এগুলো গুছিয়ে রাখা, যত্ন নেওয়া, এই জাতীয় কাজগুলোতেই বেশি সম্পৃক্ত। এই ধরনের কাজে কি কোনো অর্থনৈতিক মূল্যায়ন হয়েছে? এই ধরনের কাজে কোনো অর্থনৈতিক মূল্যায়ন হয়নি। এ ধরনের কাজে বেশি সম্পৃক্ত থাকার কারণে, যেগুলোকে আমরা বলে থাকি আনপেইড কেয়ার, এগুলো বিভিন্ন টার্মিনোলজিতে বলা হয়, সম্পৃক্ত থাকার কারণে তাদের যে এই বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে যে তারা সম্পৃক্ত হবে, সেই সম্পৃক্ত হওয়ার সুযোগটা অনেক ক্ষেত্রে কমে যায়। কিন্তু তাদের এই কাজগুলোর কি অর্থমূল্য নির্ধারণ করা সম্ভব? তারা যে কাজটা বিনামূল্যে করছেন, এটাকে অর্থনৈতিক, অবশ্যই এটাকে অর্থনৈতিক মূল্যে কনভার্ট করার সুযোগ রয়েছে এবং কনভার্ট করার প্রয়োজন, সে বিষয়ে আমাদেরকে ভাবতে হবে। আমাদের কর্তৃপক্ষ সবাইকে এটা সামাজিকভাবে এবং আমাদের সকলকেই এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, কারণ তারা একটা বিরাট একটা অবদান রাখছেন। একটা পরিবারকে, যে পুরুষ সদস্য হয়তো তার চাকরির প্রয়োজনে বাইরে চলে যাচ্ছেন বা দিন শেষে ফিরছেন, কিন্তু এই যে ঘরটা গুছিয়ে রাখা, তার যে বাইরে থেকে কেউ এসে যদি অর্থের বিনিময়ে এই সবগুলো কাজ করতো, তার একটা বিশাল পরিমাণ অর্থমূল্য, বিশাল পরিমাণ, ধন্যবাদ, আপনি সঠিক বলেছেন, এটার একটা বিশাল একটা আর্থিক মূল্য হতো। সেই বিষয়গুলো আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে নারীদের অবদানটা স্বীকার করা দরকার। এত বাধা বিপত্তির পরেও অনেক নারীরা, তারা হয়তো শখের বসে বা ঘরে বসে কিছু সুই সুতার কাজ, কিছু সেলাই, কিছু বাঁশ বেতের কাজ বা কিছু হস্তশিল্প জাতীয় কিছু কাজকর্ম তারা করে থাকে। তারা করে সেগুলো কিছু কিছু করে আবার পাড়া প্রতিবেশী বা কারো কাছে বিক্রি করে। অনেক ক্ষেত্রে দেখা যায় তারা পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, তাদের কাছ থেকে কিছু টাকা ধার করে কিছু জিনিস তৈরি করে। সেই জিনিসগুলো স্বল্প লাভে, স্বল্প মূল্যে বিভিন্ন জায়গায় বিক্রি করে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় তারা কিছু কিছু এনজিও থেকে ঋণ নিয়ে কিছু কিছু জিনিস বিক্রি করে তারা সামনের দিকে এগিয়ে যায়। তো এক্ষেত্রে আমরা এখন যেটা বর্তমানে দেখতে পাচ্ছি যে নারীরা, তারা কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা, এই ব্যবসার প্রতিষ্ঠানকে নেতৃত্ব দেওয়া, ব্যবসার হিসাব রাখা, ব্যবস্থাপনা, স্টোর, মার্কেটিং, এই যে সিকিউরিটি, এই যে বিভিন্ন যে বিষয়গুলো, এগুলো ক্ষেত্রে কিন্তু নারীরা পুরুষদের সাথে সমান তালে কাজ করে আসছে এবং তারা তাদের স্ব ব্যবসায়
তারা ভালো ভূমিকা রাখছে। আমরা যে 5টি জেলায় কাজ করেছি সেখানে আমরা যে নারী উদ্যোক্তাদের সঙ্গে কাজ করেছি, তারা সেখানে ভালোভাবে পুরুষদের সঙ্গে প্রতিযোগিতা নিয়ে তারা তাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যখন আপনারা যান নারীদের কাছে, তখন আসলে সামাজিকভাবে আপনারা সমস্যার মুখে পড়েন যে একজন নারী উদ্যোক্তা হবেন, ব্যবসা করবেন, সামাজিক বাধা কি পান আপনারা? এক্ষেত্রে সামাজিকভাবে বর্তমান প্রেক্ষাপটে মানুষের সচেতনতা বেড়েছে, এই সত্যি বিষয়টা বলতে হবে। মানুষের যে ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে। আমরা দেখেছি যে যে সকল নারী উদ্যোক্তারা অনেক সামনে এগিয়ে গেছে, সেই নারী উদ্যোক্তারা তাদের যে পরিবারের পুরুষ সদস্য, তার স্বামী অথবা তার ভাই, তাদের কাছ থেকে একটা বিরাট সাপোর্ট পেয়েছে। যেমন আমি উল্লেখ করতে চাই, যশোরের বেশ কিছু নারী উদ্যোক্তা রয়েছে, তারা প্রচুর প্রোডাক্ট তৈরি করে, শাড়ি, 3 পিস, বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো তৈরি করে দেশ এবং দেশের বাইরে বিক্রি করে থাকে। এই প্রোডাক্টগুলো তৈরি করার ক্ষেত্রে এবং মার্কেটিং করার ক্ষেত্রে পরিবারের যে পুরুষ সদস্য, তার হাজবেন্ড, তার ভাই বা তার অন্য বোন বা অন্য আত্মীয়, তারা যথেষ্ট সহযোগিতা করে। তো এই সহযোগিতাটা একান্ত গুরুত্বপূর্ণ। আর আমরা যে তাদের সঙ্গে যখন আমরা একসঙ্গে বসে আলাপ আলোচনা করি, বিষয়গুলোর গুরুত্ব যখন বোঝাই, তখন তারা কিন্তু একমত হয়। আর এটা লোকাল, যেহেতু আমরা লোকাল অ্যাপ্রোচে চিন্তা করছি, ওই টেরিটরি এলাকার যে সমস্ত অন্যান্য মেয়েরা যারা আছে বেকার, তারা কিন্তু এখানে এসে কাজ শেখার সুযোগ পাচ্ছে, এখানে এসে কাজ করার সুযোগ পাচ্ছে। অতএব যখন দেখে যে একজন সুপারভাইজার বা একটা ফ্যাক্টরির সুপারভাইজার বা মালিক নারী, তখন অন্য পরিবারের যে নারী পুরুষ সদস্যরা তাকে অ্যালাউ করে যে শি ইজ মোর সিকিউরিটি দেয়ার, তখন তারা তাদেরকে পাঠায়, সেখানে তারা স্কিল ট্রেনিং নেয় এবং তারা কাজ করে। এক্ষেত্রে আমরা বেশ একটা পজিটিভনেস দিকে যাচ্ছি আর কি, আমরা দেখছি। ধন্যবাদ। তপতী সাহা, আপনার কাছে ফিরে আসি। নানানভাবেই তো সমাজে আসলে নারীদের পিছিয়ে পড়তে হয়, সেটা সামাজিক দৃষ্টিভঙ্গি বলুন, শিক্ষার ক্ষেত্রে বাধা বলুন। এই যে নারীরা যখন উদ্যোক্তা হয়ে এগিয়ে আসছেন, তাদের আসলে মূল চ্যালেঞ্জগুলো কি থাকে? ধন্যবাদ আবারও আপনাকে। যেটি আমার সহকর্মী বলেছেন, এবং আমরা যেহেতু নারী উদ্যোক্তাকে সমর্থন করার জন্য, সহায়তা করার জন্য কাজ করছি, এটা শুধু ইউএন উইমেন, ইউএনসিডিএফ বা ইউএনডিপির পক্ষ থেকে না, বাংলাদেশে এরকম প্রকল্প অনেক আছে। এবং এই ধরনের কাজের প্রথম উদ্দেশ্য হলো যে একজন উদ্যোক্তা তিনি নিজে একজন ব্যবসায়ী হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হচ্ছেন, সাথে সাথে তিনি অন্য নারীদের জন্য কর্মসংস্থান তৈরি করছেন। সুতরাং উদ্যোক্তার কিন্তু দুটো দিক আছে, উনি নিজে কর্মসংস্থান তৈরি করতে পারেন। এবং এক্ষেত্রে যেরকম সচেতনতা বেড়েছে, আমরা বলবো যে হ্যাঁ, বাংলাদেশে এখনও স্থানীয় পর্যায়ে নারীর অর্থনৈতিক কাজের ক্ষেত্রে অনেকটাই সচেতনতা বেড়েছে, কিন্তু বাধা যেগুলো বলবো এখনো পর্যন্ত আছে, চ্যালেঞ্জ যেগুলো আছে, এবং অবশ্যই আমি বলবো বাংলাদেশ সরকার অনেক পদক্ষেপ নিয়েছেন এবং বাংলাদেশের অনেকগুলো নীতিমালা আছে, যেরকম এসএমই পলিসি হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল পলিসি আছে, বাংলাদেশের নারী উন্নয়ন নীতিমালা আছে। সমস্ত নীতিমালাগুলোই কিন্তু নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের পক্ষে অনেক ধরনের পদক্ষেপ এর কথা বলা হয়েছে এবং তারা কাজ করছে। বাট এখানে কি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সাধারণভাবে এই পলিসিগুলো হচ্ছে, নাকি এই নীতিমালার মধ্যে নারীদেরকে এগিয়ে আনার জন্য বিশেষায়িত কিছু রয়েছে? দুটোই আছে। যেরকম এসএমই পলিসি 2019, এখানে এটা কিন্তু পুরোপুরি করাই হয়েছে উদ্যোক্তাদের জন্য, এবং সেখানে নারীদের জন্য বিশেষ করে বা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কি পদক্ষেপ নেবে সেই বিষয়গুলো পরিষ্কার করে লেখা আছে। আবার যদি বলেন নারী উন্নয়ন নীতিমালা, সেখানে অবশ্যই উদ্যোক্তাদের লক্ষ্য করে হয়তো খুব বেশি বলা হয়নি, কিন্তু নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের কথা বলা হয়েছে। তো অবশ্যই সেগুলোকে আমাদেরকে আরও বেশি হালনাগাদ করতে হবে, এখন আমাদেরকে এখানে পরিবর্ধন করতে হবে, সে সুযোগ আছে। কিন্তু সুনির্দিষ্ট করে বলবেন যে কি কি জায়গায় সমস্যা থেকে গেছে এই নীতিমালাগুলোতে? হ্যাঁ, আমি যদি একটা বলি যে একজন নারীকে উদ্যোক্তা তৈরি হওয়ার জন্য যেটি প্রথম লাগে, সেটি লাগে হলো যে তার আর্থিক ক্ষেত্রে আর্থিক সহায়তা, যেটা একটা ব্যাংকিং সেক্টরে, তার আর্থিক সেক্টরে তার অভিগম্যতাটা, সে যেন সহজে একটা ব্যাংকে যেয়ে লোনটা পায়। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক একটা ব্যবস্থা করেছে, অনেক অ্যাডভোকেসি, অনেক ধরনের কর্মকাণ্ডের ফলে তারপরে বাংলাদেশ ব্যাংক কিন্তু এগিয়ে এসছে যে নারীরা কোলেটারাল ফ্রি লোন পাবে, জামানত না রেখে পাবে। কিন্তু
এটা ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়ন, আমরা কিন্তু কাজ করতে গিয়ে দেখেছি তার বাস্তবায়নটা কিন্তু সঠিকভাবে হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ একজন নারীর কাছ থেকে যে জিনিস, যে পেপার ওয়ার্কটা চাওয়া হয় কোনো ব্যাংকের ক্ষেত্রে, তারপর একটা ফ্যাক্টরি করতে হলে অনেক ধরনের সেট আপ প্রয়োজন হয়। একটা ফ্যাক্টরির জন্য একটা সুনির্দিষ্ট একটা জমি লাগে, তার জন্য কিছু ইনফ্রাস্ট্রাকচার লাগে, এবং তার অনেক ধরনের পেপার ওয়ার্কস লাগে। সেই সকল বিষয়গুলো কিন্তু একজন নারী যিনি হঠাৎ করে বেরিয়ে এসছেন এবং সমাজের কারণেই হোক, যিনি যার হয়তো ফিনান্সিয়াল লিটারেসি, ম্যানেজমেন্ট ক্যাপাসিটি, এই জিনিসগুলো কখনো ডেভেলপ করে নাই, তার পক্ষে এটা বড় বাধা হয়ে দাঁড়ায়। একটা এখানে সক্ষমতার একটা বাধা হয়ে দাঁড়ায়, আর্থিক লোন পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। আর একটা বড় এখনো পর্যন্ত আছে সামাজিক যে প্রথাগুলো, যেটাকে আমরা সোশ্যাল নর্ম বলি, সেটা এখনো পর্যন্ত নারীকে এমনভাবে দেখা হয় যে নারীর যে সামর্থ্য, সেই নারীর সামর্থ্যকেই ছোট করে দেখা হয়। এবং আমরা এরকম অনেক নারী উদ্যোক্তার কাছ থেকে শুনেছি যে ব্যাংকে গেলে হয়তো ব্যাংকের কর্মকর্তা তাকে বলছে যে আপনি আইটি সেক্টরে কি করবেন, আপনি বরং ধরে নেওয়া হচ্ছে যে কিছু কিছু কাজ নারী পারবেন না, হাতের কাজ, সেলাই, এরকম কিছু করতে পারেন যেটা আপনার জন্য স্বাভাবিক। এই যে স্বাভাবিক কথাটা বলা, এটাই কিন্তু নারীর সামর্থ্যকে ছোট করে দেখা হচ্ছে। উনি অবশ্যই যদি আইটিতে ওনার নলেজ থাকে উনি করবেন, আইটি করতে পারেন, বা আরও অনেক ধরনের কাজ আছে যেগুলো একটু ব্যতিক্রমী, সেগুলো উনি চাইলে করতে পারেন। উনি কৃষি ক্ষেত্রে কাজ করতে পারেন, উনি কোনো ফ্যাক্টরি দিতে পারেন, ফুড প্রসেসিং করতে পারেন, অনেক কিছু করতে পারেন। ওনাকে শুধুমাত্র সেলাই, শাড়ি, বুটিক এটা কেন করতে হবে? কোনো কাজই ছোট নয়, কিন্তু আমরা নারীকে তো বৈচিত্র্যপূর্ণ সুযোগ দেব, সমাজ একটা জায়গায় বেঁধে তাকে তো ফেলার বেড়ে চেষ্টা ওঠার করছে। সুযোগ দিব। তাকে কেন ক্ষুদ্র উদ্যোক্তাই হতে হবে? তাকে তো আরো বড় জায়গায় যেতে হবে। নিশ্চয়ই এই বাধাগুলো কিন্তু আছে এখনো। নিশ্চয়ই। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। আমরা কথা বলছিলাম নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে। আমরা ফিরে আসবো জনাব অসীম কর্মকার আপনার কাছে। একটা কথা প্রচলিত রয়েছে যে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য এমন ভাবে বিনিয়োগ করতে হবে যেটা আসলে নারীর জন্য সুনির্দিষ্ট, যেটাকে সম্ভবত জেন্ডার রেসপন্সিভ ইনভেস্টমেন্ট বলা হয়। এটা একটু ব্যাখ্যা করে যদি আমাদের বুঝিয়ে বলতেন, এবং আসলে বাংলাদেশে এই ধরনের নীতি বা এই ধরনের বিনিয়োগ কেমন হচ্ছে, কতটুকু হচ্ছে? যে আপনাকে ধন্যবাদ। জেন্ডার রেসপন্সিভ ইনভেস্টমেন্ট বিষয়টি মূলত ইউনাইটেড নেশনস ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড ইউএনসিডিএফ এই বিষয়টির প্রবর্তন করেছেন। এই বিষয়টি মূলত আপনারা জানেন যে ইউএনসিডিএফ 1966 সালে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে আলোচনাক্রমে ইউএনসিডিএফ প্রতিষ্ঠা হয়, এবং স্বাধীনতা পরবর্তী সময়কাল থেকে ইউএনসিডিএফ বাংলাদেশে বিভিন্ন স্থানীয় সরকারের ফিসক্যাল ডিসেন্ট্রালাইজেশন, তারপর হচ্ছে আপনার স্থানীয় উন্নয়ন, লোকাল ফিসক্যাল স্পেস ডেভেলপমেন্ট সহ লোকাল ইকোনমিক এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে ইউএনসিডিএফ কাজ করে আসছে। ইউএনসিডিএফ মূলত ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারি সার্ভিস এবং ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট মেকানিজম তৈরি করে, যার মাধ্যমে এসডিজি ইম্প্যাক্টফুল যে ইনভেস্টমেন্ট সেটা তৈরি করা যায়। এখন আমরা উইং প্রকল্পের আওতায় যে জিনিসটা করে থাকি, যে কোনো ব্যবসাকে নির্বাচন করার ক্ষেত্রে আমরা কয়েকটি বিষয় দেখে থাকি জেন্ডার রেসপন্সিভ ইনভেস্টমেন্টের আওতায়, অর্থাৎ যে ইনভেস্টমেন্টটা আমরা করব সেটা কতটুক জেন্ডার রেসপন্সিভ। প্রথমে দেখা হচ্ছে অর্গানাইজেশনাল স্ট্রাকচার। অর্গানাইজেশনাল স্ট্রাকচার অর্থাৎ সেই ব্যবসার মালিকানার ধরন কি, এক্ষেত্রে মালিকানা নারী না মালিকানা পুরুষ, যৌথ মালিকানা হলে সেক্ষেত্রে নারীর অংশ কতটুক, তারপর সেখানে কর্মী থাকলে সেখানে কতজন কর্মী পুরুষ, কতজন নারী, এই বিষয়গুলো হচ্ছে অর্গানাইজেশনাল স্ট্রাকচার। তারপরে আমরা দেখে থাকি ইনস্টিটিউশনাল প্রোফাইল, অর্থাৎ সেই প্রতিষ্ঠানে নারীদের কর্মপরিবেশ, দক্ষতা, বেতন, সুযোগ সুবিধা দিয়ে সঠিকভাবে দেওয়া হয় কিনা, দেওয়ার কোনো নীতি নিয়ম আছে কিনা, নারী কর্মীদের নিয়োগ করার ক্ষেত্রে তারা বিশেষ ছাড় দিয়ে থাকে কিনা, এই জিনিসগুলো আমরা দেখি। তারপর হচ্ছে প্রোডাক্ট, অর্থাৎ যে প্রোডাক্ট বা সার্ভিস সেই বিজনেস দিয়ে থাকে সেটা উইমেনদের আনপেড কেয়ার বা যে সমস্ত উইমেন কাস্টমার আছে আনরিচ, তাদেরকে রিচ করা যায়, এ ধরনের প্রোডাক্ট তারা তৈরি করে কিনা। এবং লাস্ট আমরা দেখে থাকি যে ইনপুট সাপ্লাই বা সাপ্লাই চেইন, অর্থাৎ এই যে প্রতিষ্ঠানের
প্রোডাক্টের যে র মেটেরিয়াল বা ইনপুট দিচ্ছে তারা কারা, সেক্ষেত্রে নারীরা কত পার্সেন্ট, পুরুষরা কত পার্সেন্ট, এগুলো দেখে আমরা একটা স্কোরিং করে থাকি। সেই স্কোরিংকে যদি আমরা দেখি যে মোটামুটি 50% মতো মার্ক রয়েছে যে নারীদের একদম সাপ্লাই চেইন, ডিসিশন মেকিং, প্রোডাক্ট ডেভেলপমেন্ট এই এবং অর্গানাইজেশনাল স্ট্রাকচার, এই টোটাল প্রক্রিয়ায় একটা সার্টেন পার্সেন্টেজ যখন আমরা দেখি যে নারীর অংশগ্রহণ রয়েছে, সেটাকে আমরা জেন্ডার রেসপন্সিভ বলি। অর্থাৎ কেবলমাত্র শুধু নারী মালিকানা থাকলেই যে সে ব্যবসাটি জেন্ডার রেসপন্সিভ হবে তা কিন্তু নয়, সকল ক্ষেত্রেই নারীদের অংশগ্রহণ থাকতে হবে। ধরুন কাগজে কলমে দেখানো হলো নারীর মালিকানা রয়েছে, নারী কর্মী আছে, তাদের এই সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবে আসলে সেটা আসলেই দেওয়া হচ্ছে কিনা সেটা কি দেখার সুযোগ আপনাদের হয়? হ্যাঁ, সেটা দেখার অবশ্যই আমাদের সুযোগ রয়েছে। এই জেন্ডার রেসপন্সিভ ইনভেস্টমেন্টের আওতায় আমাদের একটি টুল রয়েছে, যে টুলটির নাম হচ্ছে উই ইন্ডেক্স টুল। এই উই ইন্ডেক্স টুলের একটা স্কোরিং মেকানিজম রয়েছে। সেই টুলের পার্টিকুলার ইন্ডিকেটরের উপর নির্দিষ্ট স্কোর থাকে। সেই স্কোরটার উপর আমরা স্থানীয়ভাবে সংশ্লিষ্ট ব্যাংক ম্যানেজারদের, 5টি জেলার ব্যাংক ম্যানেজারদেরকে আমরা ট্রেনিং দিয়েছি যে কিভাবে তারা একটা লোন প্রপোজাল আসলে সেই বিজনেসটা যে জেন্ডার রেসপন্সিভ না জেন্ডার বায়াস, এই জিনিসগুলো তারা দেখে থাকেন এবং এই জিনিসগুলো দেখার পর তারা একটা স্কোরিং করেন, যে স্কোরিং তাদেরকে হেল্প করে যে এই বিজনেসটাকে সে ফান্ডিং করবে বা ঋণ দিবে বা দিবে না, এই বিষয়টা এর সঙ্গে সম্পর্কিত। কিন্তু এর বাইরে মাঠ পর্যায়ে ধরুন একটা ব্যবসা প্রতিষ্ঠান চলছে বা একটা কারখানা চলছে, সেখানে কি তদারকি হয় যে সেখানে আসলে নারীরা কি পরিবেশে কাজ করেন বা যিনি নারী মালিক রয়েছেন তার আসলে কতটুকু আসলে নিয়ন্ত্রণ থাকছে? এক্ষেত্রে এই জিনিসগুলো দেখার জন্য আমরা যে কিছু ডিউ ডিলিজেন্স বলা থাকে, যে ডিউ ডিলিজেন্স বলতে বোঝায় যে তার স্টাফ লিস্ট, তার স্টাফদের হাজিরা, তাদের স্টাফদের রিটেনশন রেট, অর্থাৎ সে 10 জন নারী কর্মী নিয়োগ করলো, দেখা গেল যে 1 মাস পর 10 জনের মধ্যে 9 জন নাই আর 1 জন আছে। আবার কোনো কোনো ক্ষেত্রে 10 জন নিয়োগ করলো, 6 মাসে 1 বছর হচ্ছে, সেই পুরাতন কর্মীরাই তারা এখানে কন্টিনিউ করছে। আমরা এই বিষয়গুলো দেখে থাকি, আমাদের স্কোরিং সিস্টেমে আছে যে তার রিটেনশন রেটটা কেমন। রিটেনশন রেটটা যদি ভালো থাকে তাহলে এটা ইন্ডিকেট করে যে সেখানে রেগুলার পেমেন্ট পাচ্ছে, ইকুয়াল পেমেন্ট পাচ্ছে এবং কর্মপরিবেশ ভালো পাচ্ছে। এই যে বেশ কিছু ইন্ডিকেটর বা ক্রাইটেরিয়াগুলো আছে, সেই ক্রাইটেরিয়াগুলো আমরা কনসিডার করে থাকি। এখানে আরেকটা ব্যাপার প্রায়শই একেবারে যারা বড় বড় চাকরিও করেন এমন নারীরাও যার মুখোমুখি হন, মাতৃত্বকালীন ছুটির সময়ে তাদের সাথে যে ব্যবহার বিভিন্ন অফিস থেকে করা হয়, তারা সেখানে অনেক ক্ষেত্রে চাকরি ছাড়তে বাধ্য হন, অনেক সময় সময় তাদের যে বেতন পাওয়ার কথা সেটা পান না। এই ব্যাপারগুলো কি আপনারা তদারকির মধ্যে রাখেন? অবশ্যই এগুলো আমাদের তদারকির মধ্যে থাকে। যেমন আমরা যেখানে ফান্ডিং করি বা যেখানে আমরা গ্র্যান্ড ফান্ড দিয়েছি যে সকল প্রতিষ্ঠানে, সেই সকল প্রতিষ্ঠানের তাদের মাতৃত্বকালীন ছুটির একটা নিয়ম থাকে। তো তাদের ব্যবসার আকারের উপর ভিত্তি করে কেউ হয়তো মানে পূর্ণকালীন যে একটা বেতন, সবেতনের ছুটিটা তারা অ্যাভেল করতে পারে না, তবে তারা এই ছুটির বিধানগুলো তারা রেখে থাকে। যদি তাদের ওরকম ধরনের কেস থাকে তারা এটা রাখে এবং এটা আমরা মনিটরিং করে থাকি। তপতী সাহা, আপনার কাছে ফিরে আসি। আমরা ঋণ পাওয়া নিয়ে যে সমস্যা হয় সেগুলো নিয়ে কথা বলছিলাম। ধরুন একজন নারী উদ্যোক্তা ঋণ পেলেন, এরপর আসলে ব্যবসাটা দাঁড় করাতে তার কি কি সমস্যা হয়, বা একটা পণ্য তিনি উৎপাদন করলেন সেটা বাজারে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, সেটার বাজারজাতকরণের জন্য, তার প্রচারণার জন্য যা যা করা দরকার, সেসব ক্ষেত্রে আসলে তিনি কি কি প্রতিবন্ধকতার মুখোমুখি হন? ধন্যবাদ আপনাকে আবারও। হ্যাঁ, ঋণ পাওয়ার পরে অনেকগুলো চ্যালেঞ্জের সম্মুখীন তো হতে হয়। এমনকি ধরুন আমরা আমাদের এই প্রকল্পের মাধ্যমে তাদেরকে তো একটা গ্র্যান্ট দিচ্ছি, তাকে হয়তো সে তার একটা ক্যাপিটাল সে পেয়ে গেল, সে কিন্তু তার পরের ধাপগুলো কি, একটা প্রোডাক্ট, একটা কিছুকে তৈরি করা এবং সেটার কোয়ালিটি এনশিওর করা, এবং সবচাইতে বড় যেটা মার্কেটিংটা, বিপণনটা, এটার জন্য যে প্রমোশন এবং মার্কেটিং করার জন্য যেখানে পৌঁছে যেতে হয় তার যে ধাপগুলো, সেখানে কিন্তু যেহেতু এখনও আমাদের সমাজটা প্যাট্রিয়ার্কাল বা পুরুষতান্ত্রিক বলি, পিতৃতান্ত্রিক বলি, এটা আছে। এবং এখানে যে একটু আগে আনপেইড কেয়ার নিয়ে কথা হচ্ছিল, সেটি কিন্তু একটু বড় চ্যালেঞ্জ নারীদের উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে বা নারীদের অর্থনৈতিক ক্ষমতা, সংসারের সবকিছু সামলেই তো তাদের বাকি কাজটা সামলে। এবং আজকে আমরা যেটা দেখছি যে সে উদ্যোক্তা হোক, তার পরিবার এটা প্রশংসা করছে, কোনো ক্ষেত্রে সহায়তাও করছে, কিন্তু তার যে কাজগুলো সমাজ নারীর জন্য বেঁধে দিয়েছে
সমাজ কর্তৃক সেটাকে কিন্তু শেয়ার করছে না, সেখানে কিন্তু তাকে করেই আসতে হচ্ছে। একটা নারী জব করতে যখন বাইরে যাচ্ছে তখনও তাকে ঘরের কাজ করে যেতে হচ্ছে, উনি উদ্যোক্তা হচ্ছেন তখনও তাকে ওই কাজগুলো করেই আসতে হচ্ছে। এখানে কিন্তু পরিপূর্ণভাবে তাকে একটা সময় দেওয়া দরকার এবং তার গুণগতভাবে তাকে একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা হতে হলে যে সময়টা দেওয়া প্রয়োজন এটা কিন্তু নারী দিতে পারেন না। গৃহস্থালী কাজে পুরুষের সেই ধরনের অংশগ্রহণ এখনো দেখছেন না? একদমই না। এবং আপনাকে একটা আমি পরিসংখ্যান দিই, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে সার্ভেটা করেছে ইউএন উইমেনের সহায়তায়, যেটাকে আমরা বলেছি যে টাইম ইউজ সার্ভে, এটা পরিসংখ্যান ব্যুরো করেছেন এবং সেখানে দেখা গেছে যে নারীরা, বাংলাদেশের নারীরা পুরুষের তুলনায় আনপেইড কেয়ার ওয়ার্কে 7 গুণ বেশি সময় ব্যয় করে। তো যে, এবং এটা কিন্তু এই ডাটাটা এসছে শহর গ্রাম, মানে একদম লেখাপড়ার যে ক্রাইটেরিয়াগুলো আছে সব কিছু নিয়েই, এমন না যে কম শিক্ষিত, সব ক্ষেত্রে, সকল ক্ষেত্রে, সকল ক্রাইটেরিয়া ক্ষেত্রেই আমরা দেখেছি যে 7 গুণ বেশি কাজ নারীরা করছে ঘরে। তাহলে পরে সেই কাজটা করার পরে তাকে কর্মসংস্থান করতে হচ্ছে, তাকে উদ্যোক্তা হতে হচ্ছে, তাকে ব্যাংকে যেতে হচ্ছে। সুতরাং এটা একটা বড় চ্যালেঞ্জ নারীর এই বাধাটা, আনপেইড কেয়ার ওয়ার্কটা। এখানে আমাদেরকে নীতিগত পরিবর্তন নিয়ে আসতে হবে এখানে একটা। আর যেটা বিপণনের কথা বলেছি, আরেকটা ফাইন্যান্সিয়াল লিটারেসি একটা বড় ব্যাপার। কি কি সমস্যা হয় সেটা একটু বিস্তারিত বলুন। বিপণনের ক্ষেত্রে একটা হলো যে কোয়ালিটি প্রোডাক্ট, যেটা আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে আমাদের নারী উদ্যোক্তারা প্রচণ্ড পরিশ্রম করছেন, কিন্তু এখানে যে বৈচিত্র্য নিয়ে আসা এবং পণ্যের মানকে উন্নত জায়গায় নিয়ে যাওয়া, এবং আমরা শুধু তো ডোমেস্টিক মার্কেট না, যদি গ্লোবাল মার্কেটটা তাকে ধরতে হয় তাকে তো প্রতিযোগিতা করতে হবে অনেকের সাথে। সেই প্রতিযোগিতায় নেমে একটা পণ্যকে সেই মানে নিয়ে যাওয়ার জন্য যে সময় এবং তার যে প্রশিক্ষণ দরকার, তার অন্য অন্য যে সহায়তা দরকার, সেই সহায়তাগুলো কিন্তু ওনারা পাচ্ছেন না। অনেক ক্ষেত্রেই নারী উদ্যোক্তারা একটা জায়গায় দাঁড়িয়ে আছে বাংলাদেশে, তাকে কিন্তু আমরা বৈশ্বিক একটা জায়গায় নিয়ে যেতে পারছি না। তাকে একটা স্তর থেকে আরেকটা স্তরে উন্নীত হতে হবে নারীদেরকে। এই ক্ষেত্রে সেই জায়গাটায় যাওয়ার জন্য তার অনেক ধরনের সহায়তা প্রয়োজন, তার ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রয়োজন, ব্যাংক ম্যানেজমেন্ট কীভাবে করতে হয় প্রয়োজন, একটা ব্যবসাকে কি করে ব্যবস্থাপনা করতে হয়, সেটা কিন্তু অনেক জটিল ব্যাপার। এই জিনিসগুলো কিন্তু তাদের সহায়তা প্রয়োজন। এগুলো কিন্তু এখনো অনেক ঘাটতি আছে এবং এগুলো তাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ। জি, অনেক ধন্যবাদ। জনাব অসীম কর্মকার, আপনার কাছে ফিরে আসতে চাই। এই ক্ষেত্রে যে সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছেন নারীরা সেটা আমরা শুনছিলাম, কিন্তু একটা ব্যবসা করতে গেলে তো নানান ধরনের ঝুঁকিও নিতে হয়, নানান সমস্যার মধ্য দিয়ে প্রতিটা ব্যবসায়ী যায়, বিশেষ করে শুরুর দিক থেকে। এসব ক্ষেত্রে আসলে তাদের পাশে দাঁড়ানোর জন্য ব্যবসাটা যাতে তারা ঠিকভাবে করতে পারেন, বিপণন ঠিকভাবে করতে পারেন এবং পণ্যের মান উন্নয়ন যাতে তারা করতে পারেন, সেটার জন্য আসলে কি কি করার রয়েছে? জি, আপনাকে ধন্যবাদ। তো আসলে আমি প্রথমেই একটু ক্যাটাগরিক্যালি বলবো যে আমাদের দেশে একটা সিএমএসএমই একটা টার্ম রয়েছে, যেটা বাংলাদেশ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান এবং এসএমই সেক্টরে যারা কাজ করেন এই সকল প্রতিষ্ঠানগুলো ব্যবহার করে। কুটির, মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি, কটেজ, মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। আমাদের দেশে টোটাল ৭৮ লক্ষ উদ্যোক্তা রয়েছেন। এই ৭৮ লক্ষ উদ্যোক্তাদের মধ্যে 88% উদ্যোক্তাই হচ্ছে কুটির। কুটির মিনস যার বিজনেস সাইজ 15 লক্ষ টাকার নিচে। আর মাইক্রো বলতে মানে ইনিশিয়াল বিজনেস সাইজ। আর মাইক্রো বলতে এখানে 15 থেকে 30 লক্ষ, ক্ষুদ্র বলতে 75 লক্ষ এবং মাঝারি বলতে 15 কোটি থেকে 50 কোটি। এই হচ্ছে আপনার একটা বিজনেস সাইজের একটা সিলিং। তো আমাদের ম্যাক্সিমাম উদ্যোক্তাই হচ্ছে কুটির শিল্প ক্যাটাগরি। তো এখন এই কুটির শিল্পের যে উদ্যোক্তা রয়েছে তাদের মধ্যে 8%ই হচ্ছে নারী। আর এই সকল উদ্যোক্তারা যারা রয়েছে তারা দেখা যায় যে তারা তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশীর কাছ থেকে ধার দেনা করে বা কোনো সময় বিভিন্ন এনজিওর কাছ থেকে তারা ধার করে তাদের ব্যবসাটা সামনের দিকে এগিয়ে নেয়। তখন আমরা যেটা চাচ্ছি যে এই সকল উদ্যোক্তাদেরকে ফর্মাল ফাইন্যান্সিং সেক্টর অর্থাৎ ব্যাংক বা নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ প্রাপ্তিতে সহযোগিতা করা।
ফর্মাল ব্যাংকিং চ্যানেলের ঋণ প্রাপ্তিটা অনেক কনসেশনাল, তার জন্য অনেক ফেভারেবল, এবং যেটা একটা তাদের সুদের পরিমাণও কম থাকে। এই বিষয়টার ক্ষেত্রে আমরা ফর্মাল চ্যানেলে আনার জন্য আমরা চেষ্টা করছি, এবং এই চেষ্টার আওতায় আমরা যে কাজগুলো করেছি সেটা হচ্ছে, আপনারা জানেন যে আমাদের UNCDF এর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের একটা দীর্ঘমেয়াদী পার্টনারশিপ রয়েছে। UNCDF ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে এটা নিয়ে কাজ করে আসছে, এবং এই কাজের আওতায় আমরা যেটা দেখেছি যে এই উদ্যোক্তাদের একটা বিজনেস প্ল্যান থাকা প্রয়োজন। তার যে ডিউ ডিলিজেন্সের আলোকে সে তার ব্যবসা কিভাবে নিবে, বা কতটুক সে ভাড়া নিবে, বা কতটুক বোঝা বহন করতে পারবে, এরকম একটা বিজনেস প্ল্যান এবং ক্যাপিটাল স্ট্রাকচারিং বা ক্যাপিটাল বাজেটিং, মূলধনটাকে কিভাবে ব্যয় করবে, কোন খাতে কত ব্যয় করবে, উৎপাদনে কত, কর্মীতে কত, এটার একটা ক্যাপিটাল বাজেটিংয়ের উপর তার একটা ধারণা থাকা প্রয়োজন। যে ধারণাটা থাকে, এবং ইয়ার একটা ফোরকাস্ট থাকা দরকার যে তার আগামী বছর, পরের বছর বা তার পরের বছর কি পরিমাণ প্রফিট আসবে, তার একটা ধারণা থাকা প্রয়োজন। এই পরিকল্পনাটা তাকে গুছিয়ে ব্যাংকের সামনে উপস্থাপন করতে হবে। গুছিয়ে ব্যাংকের সাথে যখন করব তখন প্রজেক্টটা ব্যাংকেবল হবে, এবং ব্যাংকেবল প্রজেক্টে করার মতন প্রশিক্ষণ কি আছে আমাদের উদ্যোক্তাদের? আমাদের এটা করার মতো প্রশিক্ষণের যথেষ্ট ঘাটতি রয়েছে। তার জন্যই আমরা 5টি জেলায় আমাদের যে উদ্যোক্তা রয়েছেন তাদের সাথে নিবিড়ভাবে কাজ করেছি, এবং নিবিড়ভাবে কাজ করার ফলে তাদের সকলেরই এই ক্যাপিটাল বাজেটিংটা রয়েছে, বিজনেস প্ল্যান, এক্সপ্যানশন প্ল্যান রয়েছে, এবং যে প্ল্যানের কারণে এই মোট 74 জন নারী উদ্যোক্তা তারা মোট 6 কোটি টাকারও অধিক পরিমাণ টাকা ব্যাংক লোন পেতে সক্ষম হয়েছে, এবং এই নয়, তারা সেকেন্ড টার্মেও তারা আরও ব্যাংক থেকে লোন নিচ্ছে, এগুলো রেগুলার পরিশোধ করার পর। এগুলো হচ্ছে আমাদের এটার পজিটিভ দিক। আমি এই প্রসঙ্গে একটু প্রসঙ্গক্রমে বলবো, যেহেতু আমাদের প্রকল্পটি শেষ হয়ে যাচ্ছে ডিসেম্বর 31 এই প্রজেক্টে প্রোগ্রামেটিক্যালি উইং প্রকল্প। তো সেই ক্ষেত্রে যে প্রতিষ্ঠানগুলো আপনি জোর দিয়েছেন যে কারা কাজ করে, SME ফাউন্ডেশন, তারা এই ধরনের স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ ডেভেলপমেন্টে কাজ করে। স্থানীয়ভাবে বিসিক রয়েছে, বিসিক প্রোডাক্ট মার্কেটিং, বিসিক ফেয়ার, এবং বিভিন্নভাবে তারা প্রোডাক্ট ডেভেলপমেন্টে সহযোগিতা করে। বিসিকের অফিস উপজেলা পর্যায়ে সহ সারা বাংলাদেশে ছড়িয়ে রয়েছে। তারপর রয়েছে হচ্ছে জয়িতা ফাউন্ডেশন। তো এই ধরনের সরকারি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই প্রতিষ্ঠানগুলো যদি সম্মিলিতভাবে তারা জয়েন্ট এফোর্টের মাধ্যমে যদি তারা সমন্বিতভাবে যদি কাজ করে কোঅর্ডিনেটেড ওয়েতে, তাহলে আমার মনে হয় আরও বেশি পরিমাণে নারী উদ্যোক্তারা যারা হয়তো চিন্তা করছে, যারা হয়তো কুটিরে মানে কটেজ পর্যায়ে আছে, তারা হয়তো মাইক্রোতে বা মিডিলে যাওয়ার চিন্তা করছে, যদি সহযোগিতারা যদি তাদেরকে আমরা দিতে পারি তাহলে তারা সক্ষম হবে। নিশ্চয়ই। তপতি সাহা, আপনার কাছে ফিরে আসি। জেন্ডার রেসপন্সিভ প্ল্যানিং এর কথা বলা হচ্ছে, যেখানে এই যে কিভাবে আসলে ব্যাংক থেকে ঋণ পাওয়া যাবে এবং সেখানে নারীদের আসলে ভূমিকাটা কি হবে, এই ব্যাপারটা একটু সবিস্তারে যদি বুঝিয়ে বলতেন। ধন্যবাদ। জেন্ডার রেসপন্সিভ পরিকল্পনা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে থেকেই কিন্তু এটি শুরু করেছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশ সরকার জেন্ডার রেসপন্সিভ বাজেটিং করছেন দীর্ঘদিন ধরে। এটা করা হচ্ছে আমাদের অর্থ মন্ত্রণালয়ের নেতৃত্বে করা হচ্ছে, কিন্তু বাংলাদেশের এখন যতগুলো মন্ত্রণালয় আছে 50টি মন্ত্রণালয়ই এখানে অংশগ্রহণ করছে। সুতরাং বাজেট হচ্ছে পরিকল্পনার একটি অংশ। প্রতি বছরই আমরা যখন আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার হয় তখন কিন্তু জেন্ডার রেসপন্সিভ বাজেটিংটা সরকার করে থাকেন, এবং সেটি শুধুমাত্র জাতীয় পর্যায়ে না, একেবারে স্থানীয় পর্যায় থেকে উঠে আসে। এবং কি ধরনের খাতে বরাদ্দ থাকে এখানে? যদি আমি একটু বলছি যে সরকার 16টি ক্রাইটেরিয়া নির্ধারণ করেছেন, এবং যেটা আপনি প্রশ্ন করলেন যে জেন্ডার রেসপন্সিভ পরিকল্পনা বা কি করে মনিটরিং করা হয়, যখন যে প্রকল্পটাই নেওয়া হবে সেটি জেন্ডার রেসপন্সিভ হবে কি না সেটি বোঝার জন্য কিছু ক্রাইটেরিয়া নির্ধারণ করে দেওয়া হয়েছে। ক্রাইটেরিয়া বলি বা সূচক বলি। আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে ধরেন স্থানীয় সরকার একটি প্রকল্প নিচ্ছে, তাকে দেখতে হবে যে এই প্রকল্পটি কি নারীর প্রতি সহিংসতা কমানোর লক্ষ্যে কাজ করছে এলাকায়। তাকে দেখতে হবে যে এই প্রকল্পটি নারী স্বাস্থ্য উন্নয়নে কি অবদান রাখছে। এরকম 16টি সূচক দেয়া আছে।
16টি সূচকের যেটি তার জন্য প্রযোজ্য সেই সূচক অনুযায়ী সে একটা পরিকল্পনা করতে পারে এবং একটি প্রকল্প নিতে পারে, যেটিকে আমরা জেন্ডার রেসপন্সিভ প্রকল্প বলি। যে কোনো ধরনের প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে এই ব্যাপারটা মাথায় রাখা, যাতে এখানে নারীদের বিষয়টি খেয়াল রাখা। হ্যাঁ, এবং এটি ম্যান্ডেটরি বাংলাদেশ সরকারের জেন্ডার রেসপন্সিভ বাজেটিং এর মধ্যে এটি একটি ম্যান্ডেটরি বিষয়, যেটি সরকারকে, সরকারি কর্মকর্তা এবং প্রতিটি মন্ত্রণালয়কে এবং স্থানীয় এবং জাতীয় পর্যায়ে এটি অনুসরণ করতে হয়। মাঠ পর্যায়ে কি তার প্রভাব পড়ছে? হ্যাঁ, মাঠ পর্যায়ে প্রভাব পড়ছে এবং আমরা ঠিক এই প্রকল্পের মাধ্যমেই আমরা একটি কাজ করছি, এবং যেটি শুধু প্রকল্প সুনির্দিষ্ট না, যেহেতু ইউএন উইমেন মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের সাথে পার্টনারশিপে কাজ করে থাকে এবং আমরা সবসময়ই সরকারকে সহায়তা দান করে আসছি, তো আমরা স্থানীয় সরকারের মাধ্যমে এই জেন্ডার রেসপন্সিভ বাজেটিংটাকে স্থানীয় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছি। সেখানে এই প্রকল্প একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করেছে, কিন্তু এই কাজটি আমরা করে যাচ্ছি ইউএন উইমেন এবং ভবিষ্যতেও করবে। এবং স্থানীয় পর্যায়ে আমরা স্থানীয় সরকারে যারা আছেন, স্থানীয় সরকারের বিভিন্ন লেয়ারে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। এবং আমরা আরেকটি যেটা কাজ করছি সেটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিকীকরণ, কারণ প্রকল্প শেষ হয়ে গেলে সবকিছু শেষ হয়ে যাবে বিষয়টা এরকম না। আমরা একটা দীর্ঘমেয়াদী এনআইএলজি আছে, যেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট, যারা সরকারের একটি প্রতিষ্ঠান, স্থানীয় সরকারের প্রতিষ্ঠান, যারা সবসময়ই সকল স্থানীয় সরকারের প্রতিনিধিদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকেন। এবং সেখানে আমরা ওখানে এনআইএলজির সকল প্রশিক্ষককে আমরা জেন্ডার রেসপন্সিভ বাজেটিং এবং প্ল্যানিংয়ে প্রশিক্ষণ দিয়েছি, এবং ওনারা এটি এনআইএলজির যে রেগুলার নিয়মিত কোর্স আছে সেখানে ওনারা এটিকে অন্তর্ভুক্ত করছেন। কারণ আমাদের প্রকল্প থাকবে না এবং ইউএন উইমেন, ইউএনসিডিএফ তারা হয়তো অন্য প্রকল্প করবে, কাজ করবে, কিন্তু এনআইএলজি কাজ করে যাবে, এবং তারা যখন এই বিষয়টিকে তাদের নিয়মিত পাঠ্যসূচির এবং কারিকুলামের অন্তর্ভুক্ত করে তখন কিন্তু একটা প্রাতিষ্ঠানিক রূপ পায়। তো আমরা ওখানে টিওটির মাধ্যমে এই কাজটি করেছি, যে এখন থেকে তারা সবাইকে যখন প্রশিক্ষণ দেবে তখন ওই জেন্ডার রেসপন্সিভ প্রকল্প কি করে তৈরি করতে হয় সেই জিনিসটা তারাও প্রশিক্ষণ দিয়ে যাবেন। ধরুন প্রশিক্ষণ নিয়ে একজন চলে যাচ্ছেন, তারপরে আসলে তার কাজের ক্ষেত্রে এই প্রশিক্ষণের প্রভাবটা কি পড়ছে, এটা কি পরিমাপ করার কোনো সুযোগ হয় কিনা আপনাদের? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের জন্য। সেটা পরিমাপ করার জন্য একটি পরিবীক্ষণের সূচক আছে। সেই সূচকটাও যে নির্দেশিকা তৈরি করেছে মহিলা বিষয়ক মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের ওখানে যে সূচকটা আছে, সূচকটা মনিটরিং করার জন্য, যে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে তারা যখন পঞ্চবার্ষিকী পরিকল্পনা করছে এবং পরিকল্পনার মধ্যে তারা কি করে এটার প্রতিফলন করছে সেই সূচকগুলো কিন্তু দেওয়া আছে সেই পরিবীক্ষণের জন্য। তবে অবশ্যই আমরা হয়তো অনেক টুলস তৈরি করি, অনেক প্রশিক্ষণ দেই, সেটার বাস্তবায়নটা নির্ভর করে আসলে একটা সমন্বিত কর্মসূচির উপরে। সরকার বলি, ইউএন এজেন্সি বা বেসরকারি সংগঠন, সকলের সম্মিলিত যার যার যে ভূমিকা আছে সেই ভূমিকাটা পালন করার উপরে নির্ভর করে যে আমরা শতাংশ বাস্তবায়ন করতে পারছি কিনা। কিন্তু আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং বিশ্বাস করি যে অবশ্যই আমরা যদি উন্নয়ন সংস্থা, সরকার সকলে মিলে সম্মিলিতভাবে এই কাজটি করতে পারি তাহলে অবশ্যই নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে আমরা জেন্ডার রেসপন্সিভ প্রকল্প নিতে পারবো এবং পরিকল্পনাও করতে পারবো। নিশ্চয়ই। জনাব অসীম কর্মকার, আপনার কাছে ফিরে আসি। এই যে বলা হচ্ছে যে বিশেষভাবে বাজেট বরাদ্দ করা হচ্ছে খাত ধরে, যেখানে নারীদের এগিয়ে আসার সুযোগ থাকবে, উদ্যোক্তা হওয়ার সুযোগ থাকবে। আপনি এর আগে ব্যাংকে তারা কিভাবে আসতে পারেন সে কথা বলছিলেন, কিন্তু এই যে ব্যাংকের যে শর্ত সেগুলো পূরণ করে আসার যে সংখ্যা, সেটা কি আশাব্যঞ্জক হচ্ছে বাংলাদেশে? এবং যদি না হয় সেক্ষেত্রে আসলে আর কি কি করা যায় নারীদেরকে এই ব্যাংকে থেকে ঋণ নেয়ার ব্যাপারে আগ্রহী করতে? জি, আপনারা জানেন যে উইং প্রকল্প নেদারল্যান্ডস এম্বাসির সহযোগিতায় এই প্রকল্পটি 2000 সালের নভেম্বরে শুরু হয়েছে এবং এই মাসের 31 তারিখে প্রকল্পটির অফিসিয়াল ক্লোজিং হবে। তো আমরা আমাদের যে অর্জন, সেই অর্জন আমি প্রথমে বাংলাদেশ ব্যাংকের ডাটা উল্লেখ করছি। 2019 থেকে 2020
নারী উদ্যোক্তাদের সংখ্যা, ঋণ গ্রহীতা নারী উদ্যোক্তাদের সংখ্যা বেড়েছে 16%। 2020 থেকে 21 বেড়েছে 25%, 2021 থেকে 22 বেড়েছে 76%, এবং 2022 থেকে 23 বেড়েছে 60%। অর্থাৎ এটি খুবই মানে কি বলবো, এটাকে উৎসাহজনক হারে খুবই এনকারেজিং একটা ফিগার, যে আমরা সামনে আশার আলো দেখতে পাচ্ছি যে নারী উদ্যোক্তারা ফর্মাল ব্যাংকিং চ্যানেলে তারা সেবা পেতে শুরু করেছে। এই উদ্যোগটাকে ধরে রাখতে হবে, এবং এই উদ্যোগটাকে ধরে রাখার জন্য যে সকল কার্যক্রম হাতে নেওয়া প্রয়োজন, নারী উদ্যোক্তাদের সঙ্গে আমাদের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে নিয়মিত বসতে হবে, তাদের সমস্যাগুলো জানতে হবে, এবং সমস্যাগুলো জেনে কী ধরনের ফান্ডিং প্রোডাক্ট বা কী ধরনের লেন্ডিং প্রোডাক্ট বা ফান্ডিং ইনস্ট্রুমেন্ট তৈরি করা প্রয়োজন সেইভাবে সাজাইতে হবে। তারই একটি উদাহরণ আমি প্রথমেই বলবো যে নেদারল্যান্ডস এম্বাসির সহযোগিতায়, আমি আবার নেদারল্যান্ডস এম্বাসিকে ধন্যবাদ জানাচ্ছি, যে আমরা বাংলাদেশ ব্যাংকে একটা রিভলভিং ফান্ড সেট আপ করেছি। এই রিভলভিং ফান্ড খুবই সুন্দর একটা প্রোডাক্ট, খুব সহজে যে কোনো নারী অথবা প্রান্তিক জনগোষ্ঠী, এক্ষেত্রে হতে পারে তৃতীয় লিঙ্গ, হতে পারে বা অন্যান্য পিছিয়ে পড়া বা জনগোষ্ঠী যারা আছে, সেই প্রান্তিক জনগোষ্ঠীর যে কোনো উদ্যোক্তা তারা এই প্রোডাক্টের সেবা তারা নিতে পারে। এটার বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য হচ্ছে যে কাগজপত্রের কথাগুলো আপনি প্রথমে বললেন, এই প্রোডাক্টের জন্য তার কোনো জামানত লাগবে না, কোনো গ্যারান্টর লাগবে না। যে কোনো লোন নিতে গেলে আপনার গ্যারান্টর বাধ্যতামূলক, এক্ষেত্রে কোনো জামানত বা গ্যারান্টর প্রয়োজন পড়বে না। আর এটার বৈশিষ্ট্য হচ্ছে 6 মাস গ্রেস পিরিয়ড, আর এটার বৈশিষ্ট্য হচ্ছে যে মাত্র 4% রেট অফ ইন্টারেস্ট, যেখানে বর্তমানে এসএমইতে রেট অফ ইন্টারেস্ট রেট 15%-এর উপর, আর এখানে মাত্র 4% রেট অফ ইন্টারেস্টে ডিক্লাইন মেথড, মানে ক্রমহ্রাসমান পদ্ধতিতে, মানে যে টাকাটা সে সুদ করবে এই আউটস্ট্যান্ডিংয়ের উপর তখন তার রেট অফ ইন্টারেস্টটা কমতে থাকবে। অর্থাৎ সেটা দেখা যায় যে এখানে 2% বা 2.5% রেট অফ ইন্টারেস্টে সে এই লোনটা পেয়ে যাচ্ছে। কোথায় গিয়ে তারা পেতে এটা পারে? কর্মসংস্থান ব্যাংক। এই বাংলাদেশের যে 5টি জেলার কথা আমি বললাম, সেই 5টি জেলার কর্মসংস্থান ব্যাংকের ব্রাঞ্চে গেলে আপনারা নারী এবং প্রান্তিক জনগোষ্ঠীর যে উদ্যোক্তারা আছে এই সেবাটা আপনারা নিতে পারেন, এবং 5 লক্ষ টাকা পর্যন্ত এটা দেওয়া যাবে। তবে অবশ্যই তাকে বয়স 50-এর নিচে হইতে হবে, যেহেতু কর্মসংস্থান ব্যাংক এটা ইয়থ এবং এই ক্যাটাগরি কথা চিন্তা করে এই 50 বছর একটা করা হয়েছে। নারীরা ঋণ নিচ্ছেন আরো বেশি হারে, আপনি যেটা বলছেন, সেক্ষেত্রে এরা কি ঋণ পরিশোধ করতে পারছেন? তারা ব্যবসায় কি সফল হচ্ছে? রাইট, আমাদের স্টাডি আছে এবং আমরা এগুলো অ্যাসেসমেন্ট করে দেখেছি যে নন পারফর্মিং লোন যেগুলো, এই নারীদের লোনগুলো, এগুলো নন পারফর্মিং হচ্ছে না, নারীদেরগুলো ভালোভাবে তারা রিপে করছে, নারীদের লোনের পারফরমেন্স ভালো। এর পাশাপাশি আর কি কি করা রয়েছে নারীদের উদ্যোক্তা হিসেবে আরো সামনে আনার জন্য? নারীদের উদ্যোক্তা হিসেবে আরো সামনে আনার জন্য যে জিনিসটা আমাদের করা প্রয়োজন, ঠিক এই ধরনের যে ফান্ডিং প্রোডাক্ট যেগুলো রয়েছে, রিভলভিং ফান্ড, 7 দিনে এটা সেটেলমেন্ট হয়। কেউ যদি অ্যাপ্লিকেশন করে 7 দিনের মধ্যেই তার বিষয়টা ইয়েস নো সে উত্তর পেয়ে যাবে, এবং না হলে পরে কিভাবে সে পেতে পারে তার জন্য একটা পরামর্শ পেয়ে যাবে। এই ধরনের লো ইন্টারেস্ট রেট এবং এখানে বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিসগুলো দেওয়া হয়। এই ধরনের সেবামূলক বিভিন্ন প্রোডাক্ট তৈরি করতে হবে, এবং একই সঙ্গে নারী উদ্যোক্তাদের ফাইন্যান্সিয়াল লিটারেসি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তো তার হাতে কিছু টাকা আসলো, তার হাজব্যান্ড হয়তো বললো যে একটা মোটরসাইকেল কিনবো, একটা মোটরসাইকেল কিনে ফেললো। ওরা বললো যে আমাদের টেলিভিশন এখন সিআরটি চলে না, এখন ফ্ল্যাট স্ক্রিন চলে, আমি একটা ফ্ল্যাট স্ক্রিন লাগাবো, লাগবে 1.5 লাখ। সে হয়তো ওইটা করে ফেললো। আবার হয়তো চিন্তা করলো যে আমার মেয়েটা বড় হয়ে গেছে, মেয়েটা বিয়ে দিতে হবে, লোনের টাকা দিয়ে আমি বিয়ে দিয়ে ফেলি। এই যে ফান্ড ডাইভার্ট, এই যে বিষয়টা, এই জিনিসগুলো যাতে না করে সেই জন্য আমাদের উদ্যোক্তাদেরকে এই যে ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রশিক্ষণ দিতে হবে, এটার উপর প্রশিক্ষণ দিতে হবে। এবং বাংলাদেশ ব্যাংক এই কাজগুলো শুরু করেছে, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু নারী উদ্যোক্তাই নয়, আমি মনে করি সকল মানুষেরই ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রয়োজন, যে সে তার অর্থকে কীভাবে ব্যবস্থা করবে, সে কীভাবে তার লাইভলিহুড এক্সপেন্ডিচার, ইন্স্যুরেন্স, ট্রিটমেন্ট, তার এডুকেশন, এই যে বিভিন্ন সেক্টর ওয়াইজ যে তার সেভিংস, এই জিনিসগুলো সে মেনটেন করবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ মেক শিওর করা। তো আমি অনুরোধ করব এই ধরনের যে ফান্ডিং প্রোডাক্টগুলো রয়েছে, বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনার যারা আছে তারা এই ধরনের ফান্ডিং প্রোডাক্টকে আরো যাতে বড় করা যায় এই ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন। তপতি সাহা, ছোট্ট করে, এই যে স্বামীরা এসে বললেন যে এই লোনের টাকা নিয়ে তারা একটা মোটরসাইকেল বা টিভি কিনে ফেলবেন, এই যে মনোভঙ্গি, তার পরিবর্তনের জন্য আসলে কি করার আছে? না, এখানে সচেতনতা একটা বড় ব্যাপার,
কিন্তু তার পাশাপাশি আমি বলবো যে নারীর নেতৃত্ব বিকাশটা এটা খুব গুরুত্বপূর্ণ। আমার ভেতরকার যে শক্তি সেটার উপলব্ধি হওয়া এবং নারী নেতৃত্ব বিকাশ করা, এ দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো কাজে। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বলি, এবং এখানে যে একটা বড় চ্যালেঞ্জ নারীর প্রতি সহিংসতা এবং পারিবারিক সহিংসতা এবং কর্মক্ষেত্রে নারীর প্রতি যে যৌন হয়রানি, এগুলো কিন্তু তাকে প্রচণ্ড বাধা দেয় সামনে আগাতে, এবং জনজীবনে তার চলাফেরার ক্ষেত্রে তাকে বাধা দেয় এবং তাকে নিরুৎসাহিত করে। তো সুতরাং এই ক্ষেত্রে আমি এই জন্য আবারও বলবো যে নারীর নেতৃত্ব বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি ঘরে বাইরে এবং সর্বস্তরে। তখনই সে একমাত্র প্রতিবাদ করতে পারবে যে আমার টাকা, এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার একমাত্র ক্ষমতা আমারই আছে। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক আপনাদেরকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।